হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? তো গাইস, তোমরা হয়তো আমার গল্পটা বুঝতে পারো না, যার কারণে হয়তো তোমরা কমেন্ট করো না। আর যাই হোক, অন্যভাবে বলবো, যেটা বললে তোমরা বুঝতে পারবা। আর এমন ঠান্ডা পড়তেছে ভাই, যার কারণে ভিডিও বানাইতে পারি না, অনেক অসুস্থ ছিলাম। তো যেভাবে তোমরা বুঝবা সেইভাবে বলার চেষ্টা করব, ইনশাল্লাহ তোমরা হয়তো সাপোর্ট করবা। তুই যে শুধু আমার গল্পের পার্ট 4 নিয়ে এসে পড়ছি, তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি 9টা বাজে। চারিদিকে ঘুরতে থাকি আর বুঝতে চেষ্টা করি আমি কোথায়, আর বুঝতে চেষ্টা করি এটা কার রুম। পরক্ষণে আমার মনে পড়ে আমার তো বিয়ে হয়ে গেছে আরুষের সাথে। আমি এখন আরুষের রুমেই। আমি চারিদিকে চোখ বুলিয়ে আরুষকে খুঁজতে থাকি, কিন্তু না, সে রুমে কোথাও নেই। আমি ব্যাগ থেকে একটা পিঙ্ক কালারের শাড়ি বের করে নিলাম, তারপরে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। এইদিকে আরও সকালবেলা বাইরে চলে যায়। তার কিছুক্ষণ সময় একা একা থাকতে ইচ্ছা করছিল, তাই পার্কে হাঁটতে চলে গেছে। প্রায় বেশ কিছুক্ষণ পরে সে বাসায় চলে আসে। বাসায় এসে সোজা রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে রিমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে, আর রিমির পরনে রয়েছে পিঙ্ক কালারের একটি শাড়ি। পিছন থেকে তার মেয়েদেহীন পিঠ দেখা যাচ্ছে, পিঠে মুক্তার মতন পানি চিকচিক করছে। তার মাঝে এক কালো তিলটা যেন সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। তিলটা বেশ টানছে আরুষকে। আরুষ আর কিছু না ভেবে পিছন থেকে রিমিকে জড়িয়ে ধরে ওর চুলে মুখ গুজে। হঠাৎ করে জড়িয়ে ধরতেই রিমিতে চমকে ওঠে আর লাফিয়ে ওঠে। তাড়াতাড়ি আয়নার দিকে তাকিয়ে দেখে আরও সময় জড়িয়ে ধরেছে। এতে আমি স্বস্তির নিঃশ্বাস নেই। আরুষের স্পর্শ আস্তে আস্তে গভীর হতে থাকে। এরপর আরুষ রিমির কাঁধে নিজের ঠোঁট ছোঁয়াতে থাকে। নিজের মধ্যে এক অস্থিরতা কাজ করছে, কেননা আরুষ এভাবে তাকে জড়িয়ে ধরাটা আমার মাঝে এক অস্থিরতা তৈরি করেছে। আরুষের স্পর্শগুলো আমার ভিতরে এক তোলপাড় শুরু করে দিয়েছে। আরুষের ঠোঁটগুলো আস্তে আস্তে গভীর হতে লাগছে। আরুষের স্পর্শ যতটা গভীর হচ্ছে, আমার অস্থিরতা ঠিক ততটাই বাড়ছে। আমি বড় বড় শ্বাস নিচ্ছি। হঠাৎ আরও সময় নিজের দিকে ঘুরিয়ে নেয়। নিজের দিকে ঘুরে দেখে আমি চোখ বন্ধ করে আছি। বেশ কিছু সময় সে আমার দিকে তাকিয়ে হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে চলে যায়। আমি হা করে আরুষের এমন ব্যবহারে তাকিয়ে থাকি আর ভাবতে থাকি, হয়তো আরও সময় দেখে রেগে আমায় দূরে সরিয়ে দিয়েছে। আবার হয়তো বুকে থাকা এত সময়ের অভিমানের কারণেও কাছে টানতে পারিনি। আরুষ নিজে থেকে আমাকে কাছে টেনে আবার নিজে আমাকে এভাবে দূরে সরে দেওয়াতে আমি বেশ অপমান বোধ করি। কিন্তু তারপর আরুষের পরিস্থিতিটা বুঝতে পেরে তা আমি অস্বাভাবিক হিসাবে নেই, কারণ দোষটা আমারই ছিল। আরুষের আমার প্রতি এই রাগ অভিমান জিত করাটা জায়েজ আছে, কারণ সে খুব বেশি অন্যায় করেছিল আরুষের সাথে। তাকে সত্যি থেকে আড়াল করেছে, কিন্তু তাকে কখনো ঠকাতে চায়নি। পরিস্থিতি এমন ছিল যা আমাকে বাধ্য করেছিল। আমি যেসব করতে বাধ্য ছিলাম, আর এটা আমি কখনো আরুষকে বলতেও পারিনি। আরও শোনার চেষ্টাও করছে না। একটু পরে আমি বাইরে গিয়ে দেখি সকলে এক জোড়া হয়ে বসে আছে। কালকে রিসেপশন। গাইস, আপনারা কিছু মনে করেন না, এমন ঠান্ডা লাগছে যে ভয়েস ওভারও করতে পারতেছি না, তাই অনেক কাজ পড়ে আছে। সকলে নিজের কাজ নিজেও বুঝে নিচ্ছে। আমি সামনে গিয়ে বড়দের সালাম করি। সকলের সাথে ভাব বিনিময় করে আরুষের জন্য অপেক্ষা করলাম। ও আরুষ আসার সাথে সাথে আমরা আবার সবাই খেতেও বসে যাই। তখন আরুষের আম্মু বলল, আরুষ, কাল কিন্তু রিসেপশন, তোর যদি কাউকে দাওয়াত দেওয়া থাকে তাহলে দিস। আর শোন, ডেকোরেশনের দিকটা তোকেই দেখতে হবে, বুঝেছিস? আরুষ বলল, হ্যাঁ ঠিক আছে। তারপরে আন্টি বলল, শোনো রিমি মা, খাওয়া শেষ করে তুমি আমার রুমে এসে কালকের জন্য আর শাড়ি আর গহনা নিয়ে যেও। তখন আমি বললাম, ঠিক আছে খালামণি। তখন আরুষের আম্মু একটু অভিমানে সুরে বলল, এখনো খালামণি ডাকবি? তখন আমি বললাম, না মানে? তখন খালামণি বলল, কোনো মানে না, এখন থেকে মা বলেই ডাকবি। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, মা বলেই ডাকবো। আত্মপর সকালের খাওয়া শেষ হয়ে গেলে যে যার কাজে চলে যায়। আরুষ কি যেন কাজে বাইরেও চলে যায়, আর আমি চলে যাই মার রুমে। কতক্ষণ মার সাথে কথা বলে শাড়ি আর গহনাগুলো নিয়ে আসি। রুমে এসে বসে সব গুছিয়ে বাইরে আবার সকলের সাথে গিয়ে বসি। সকলে কিছু না কিছু জিজ্ঞাসা করছে, আর আমি হাসি মুখে সেগুলোর উত্তর দেওয়ারও চেষ্টা করছি। এইদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরে আরুষ বাসায় আসে। এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে থাকে, আর আমি বাইরে মার সাথে বসে কথা বলছি আর মার সাথে টুকিটাকি কাজও করছি। রাতে সকলে খাওয়ার শেষে যে যার রুমে চলে যায়, আর আমি আমার রুমে এসে দেখি আরুষ মাথায় এক হাত রেখে চোখ বন্ধ করে আধা শোয়া অবস্থায় শুয়ে আছে। আরুষকে দেখে বোঝাই যায় তার প্রচণ্ড মাথা ব্যথা করছে। তাই আমি রান্না করে গিয়ে তার জন্য একটা কফি বানিয়ে নেই। আরুষ আমার হাতের কফি অনেক পছন্দ করে, কিন্তু দীর্ঘ 1 বছর যে আমি আমার হাতের কফি খাওয়াতে পারিনি। তাই আজ অনেক ভালো করে কফি বানিয়ে নিয়ে গেলাম তার জন্য। রুমে এসে তার সামনে কফি ধরে বলি, কফিটা খেয়ে নাও, মাথা ব্যথা চলে যাবে। আরুষ একবার চোখ খুলে আমার দিকে তাকালো, তারপর আবার কফির দিকে। সে দেখেই বোঝা যাচ্ছে সে অনেক অবাক। আমি যে এখনো তার হাবভাব বুঝি তা হয়তো আরুষ মেনে নিতে পারছে না। তখন আমি আরুষকে বলি, আমাকে পরে দেখো, সারা জীবন তোমার পাশেই আছি, যখন ইচ্ছা তখনই দেখো।
আপাতত কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা শোনার পর আরশ আমার দিকে বাঁকা হেসে বলল, তুই আর রোহন মিলে আমাকে মেরে ফেলার প্ল্যান করছিস তাই না? তোদের তো আমার ভরসা নেই, কারণ যখন তখন তোরা আমাকে পিছন থেকে আঘাতও করতে পারিস। তখন রিমি বলল, তুমি ভুল বুঝছো, এমন কিছুই না, আমাকে একটু বলার সুযোগ দাও। তখন আরশ বলল, কি বলবি? হ্যাঁ কি বলবি শুনি? কিভাবে তুই আর রোহন মিলে আমায় ধোকা দিলি? কিভাবে আমায় ঠকালি তুই? তখন রিমি বলল, আহা তুমি আমার কথা তো একটু শোনো। সাথে সাথে আরশ বলে উঠল, প্লিজ রিমি, তুমি কোনো কথা বলবা না, আর কোনো নাটকও করবি না তুই। তোর ওই নাটক দেখতে দেখতে আমি বড্ড ক্লান্ত, আর আমি নিতে পারছি না, প্লিজ। আর আমাকে একটু একা একা থাকতে দে। আমি আর কিছু না বলে চোখের পানি ফেলতে ফেলতে বারান্দায় চলে যাই। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে অনবরত পানিই পড়ছে। আর মনে মনে বলতে থাকলাম, কি হতো আমার কথাটা শুনলে? খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? একবার সুযোগ তো দিয়েই দেখো আমি তোমাকে কি বলতে চাই। এইভাবে আর কতদিন তুমি আমাকে কষ্ট দিবে? আর কতদিন বা তুমি আমাকে ভুল বুঝে থাকবে? তোমার এই রাগ অভিমান যে আমি আর নিতে পারছি না। কিন্তু যত যাই হোক না কেন, আমি হাল ছাড়বো না, তোমায় আমি সত্যিটা জানিয়েই রাখবো। এর অনেকক্ষণ পরে রিমি তার রুমে চলে আসে। এসে দেখে আরশ আগে থেকেই চোখ বুজে শুয়ে আছে। রিমি কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। রিমি কি করবে তা না ভেবে পেরেই তখন আরশের পাশে গিয়ে একটা বালিশ নিয়ে সোফায় শুতে গেল। হঠাৎ পিছন থেকে আরশ তাকে গম্ভীর কণ্ঠে ডাক দিয়ে বলল, এখানে কোনো মুভি চলছে না যে হিরোইনদের মতন সোফায় গিয়ে ঘুমাবি, আর এখানে এসে তোকে কোলে করে নিয়ে বেডে শুয়ে দিব। আমি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বেডের এক কোণা আরশের থেকে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ি। একটু আগের ব্যাপারটা নেই, এমনিতে আরশ হয়তো আমার উপর রেগে আছে, এখন যদি টাচ লাগে তাহলে হয়তো চিবিয়ে খেয়ে ফেলবে। কিন্তু হঠাৎ আরশ বলে উঠল, আমি বাঘ নাকি ভাল্লুক যে তুই আমার থেকে দূরে গিয়ে শুয়ে আছিস? একটু হলে তো পড়ে যাবি, আর কোমর ভেঙে গেলে পরে আবার আমাকে জ্বালাবি। আমি তো আরশের কথায় মুচকে এসে ঠিক মতন শুই, কারণ আমি জানো আরশের মনে এখন আমার জন্য ভালোবাসা রয়েছে। তা হয়তো অভিমান আর রাগের কারণে ও আমায় ঘৃণা করে, কিন্তু আরশ আমাকে ভালোবাসে এই কথাটা চাপা রাখতে গিয়েও অজান্তেই প্রকাশ করে দেয়। সে চাওয়ার পরে নিজের ভালোবাসা আড়াল করতে পারে না। আজ শরীরটা যেন ক্লান্তি লাগছিল, তাই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ি। আমি ঘুমিয়ে যেতে আরশ আমার কাছে এসে আমাকে বেশ কিছু সময় দেখতে লাগে, তারপর আমাকে নিজের বুকের মাঝে গভীরভাবে জড়িয়ে ধরে। আমিও ঘুমের ঘরে আরশের সাথে গভীরভাবে মিশে যাই। কেন জানি নিজের মধ্যে এক শান্তি লাগছিল। হয়তো এত সময় ধরে এমন একটা আশ্রয় খুঁজছিলাম যা এখন আমি পেয়ে গেছি। এত সময় ধরে আরশের বুকের মধ্যে কেমন যেন অশান্তি লাগছিল, চোখে ঘুম আসছিল না, কিন্তু এখন মনের মধ্যে এক প্রশান্তি কাজ করছে। সে যতই রিমির উপর রাগ দেখাক, অভিমান করুক, যতই ওর থেকে দূরে পলাক, খারাপ ব্যবহার করুক, দিন শেষে তো ভালো তাকেই বাসতে হবে। আরশ তখন নিজের পরমায়াসে আমাকে জড়িয়ে ধরে তার বুকের মধ্যে। এদিকে রাত শেষ হয়ে সকাল হয়ে গেল। আজ সকাল থেকেই সকলের মাঝে তোড়জোড় লেগে আছে, কেননা আজ রিসেপশন বলে কথা। সকলে কাজ করছে, আরশও সকাল থেকে কাজে লেগে পড়েছে। আজ আমার তার সাথে সকাল থেকে দেখাই মিলে নাই। আমি অনেকবার উকিঝুঁকি করছি যদি তার দেখা মিলে এইভাবে, কিন্তু আমার ভাগ্য তার ছায়া পর্যন্ত মেলাতে পারেনি। এদিকে দুপুরে মেকআপ আর্টিস্টরাও চলে আসে, এসে আমাকে রেডি করতে শুরু করে সন্ধ্যার জন্য। বিকাল হতে হতেই আমাকে পুরোপুরি রেডি করে ফেলে তারা। এদিকে বিকেলে আরশ নিজের রুমে আসে রেডি হতে। সকাল থেকে সারাদিন বেশ ব্যস্ত ছিল কাজে। হঠাৎ রুমে ঢুকে বেডের কাছে রিমিকে দেখে চোখ যেতে থেমে যায়। আমি নিজের আঁচলের কুচি সামলাতে ব্যস্ত, কিছুতে কুচিগুলো ঠিক করতে পারছিলাম না। আর আমার পরনে ডার্ক ব্রাউন কালারের শাড়ি, তার মধ্যে সাদা পাথরে কাজ, অসম্ভব সুন্দর শাড়িটা। আর এগুলো পরার পর আমাকে বেশ মানিয়েছে, সেই সাথে রয়েছে হেভি মেকআপ। আরশ মুগ্ধ হয়ে আমাকে দেখেই চলেছে। পরে আমার কাছে এসে আমার কুচিগুলো ঠিক করে দিতে থাকে আর বলে, যা সামলাতে পারিস না তা পরিস কেন? তখন আমি আরশকে বললাম, রিসেপশনে শাড়ি পরবো না তো কি পরবো? সাথে সাথে আরশ বলে উঠল, মুখের উপর তর্ক করা আমি একদম পছন্দ করি না, তুই তা ভালো করে জানিস। সে যাই হোক, তুই শাড়ি সামলাতে পারবি কিনা তাই বল। পরে স্টেজে গিয়ে দেখা যাবে সকালের সামনে শাড়ি খুলে পড়ে গেছে, তখন তো আমার মান সম্মান সবই কিছুই থাকবে না। তখন রিমি মুখ ছোট করে বলল, হ্যাঁ সব সামলাতেই পারবো। আরশ আর কিছু না বলে শাড়ির কুচিগুলো ঠিক করে দিয়ে তার নিজের স্যুট বের করে ওয়াশরুমে চলে যায়। সন্ধ্যা আমাকে হলে নেওয়া হয়। চারিদিকে অনেক মানুষে ঘেরা, সবাই আমার অচেনা। আরশের মা সবার সাথে পরিচয় করে দিচ্ছে। আমি সকলের সাথে কুশল বিনিময়ও করছি, তার ফাঁকে ফাঁকে আরশকে দেখছি। আজ চোখ দুটো যেন আরশের উপর থেকে সরাতেই চাইছে না, কেননা আজ ওকে অনেক হ্যান্ডসাম লাগছে। তার পরনে ব্ল্যাক স্যুট আর প্যান্ট, ভিতরে ডার্ক ব্রাউন কালারের শার্ট, চুলগুলো স্পাইক করা, তাও কিছু আবদ্ধ চুল কপালের সামনে এসেই পড়েছে। হাতে ব্ল্যাক কালারের ব্র্যান্ডের একটা ঘড়ি, সব মিলে ক্র্যাশ খাওয়ার মতন অবস্থা।
আমি যখন তাকে দেখতে ব্যস্ত তখন কেউ আমার নাম ধরে ডাক দেয়। আমি সামনে তাকিয়ে দেখি আমার মা বাবা চলে এসেছে। আমি তাদের দেখে স্টেজ থেকে নেমে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরি। তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর আমার শাশুড়ি মা এসে তাদের নিয়ে যায়। আমি যখন ঘুরে আবার স্টেজে যেতে যাব তখন উকর্ষ কণ্ঠে একজন ডাক দেয়। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়।